আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। ইতিহাস তৈরি হলো অযোধ্যায়। রাম ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পরে সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে গোটা রায়গঞ্জ জুড়ে উৎসবের মেজাজ লক্ষ্য করা যায় এদিন। রাম আবেগে মাতোয়ারা গোটা দেশ। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে সেই আবেগে মাতোয়ারা রায়গঞ্জ শহর। সোমবার সকালে বন্দরের রামসীতা মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে একটি শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। রাম নামের গানের তালে শোভাযাত্রায় নেচে ওঠেন অংশগ্রহণকারী সকলে। রায়গঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়েও সোমবার একদিকে বসানো হয় জায়ান্ট স্ক্রিন, অন্যদিকে বসানো হয় রাম মূর্তি। পূজার্চনার পাশাপাশি হয় যজ্ঞানুষ্ঠান। রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে জায়ান্ট স্ক্রিনে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি প্রদর্শন করা হয়। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी समेत संत समाज अति विशिष्ट शंकर महादेवन सरीखे एक से बढ़कर एक देख सकते हैं प्रभु श्री राम का ये मंदिर, और हम भी इन तस्वीरों के जरिए অপরদিকে রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় দোকানদারদের উদ্যোগে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এদিন 2000 জন মানুষের মধ্যে খিচুড়ি, তরকারি, পায়েস বিতরণ করা হয় এলাকার দোকানদারদের পক্ষ থেকে। এখানে ভোরবেলা থেকে নগর কীর্তন হয়েছে, কীর্তন করা হয়েছিল ভগবান শ্রীরামের নামে। তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি হলো, সবাই আয়োজন করলাম, সাজানো গোছানো হলো। তারপর হচ্ছে সারাদিন এখন খিচুড়ি খাওয়ানো হবে, আনুমানিক গোটা গ্রামবাসীকে খিচুড়ি খাওয়ানো হবে যতটা পারি আমরা। রাত্রি 10টা-11টা অবধি খিচুড়ি খাওয়াবো। তারপর খিচুড়ির সাথে সবজি, পায়েস। এরই পাশাপাশি রায়গঞ্জের বন্দরের রামসীতা মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বন্দরের কিছু যুবকের উদ্যোগে রাম পুজোর পাশাপাশি লাড্ডু বিতরণ করা হলো। অপরদিকে রায়গঞ্জের মোহনবাটি বাজার কমিটির উদ্যোগে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়। আজকে রাম প্রতিষ্ঠা হচ্ছে আমাদের অযোধ্যায়, তার সাথে সাথে আমরা সারা ভারতবর্ষে এবং পৃথিবীর সব জায়গাতেই আজকে এই উৎসব পালিত হচ্ছে। সাথে আমরাও মোহনবাটি বাজার ব্যবসা সমিতি পালন করছি রাম প্রতিষ্ঠা। আজকে আমরা এখানে 5 কুইন্টাল খিচুড়ি খাওয়াবো প্রসাদ। পুজোর পরে আমরা এই প্রসাদ বিতরণ করব, আমরা আনন্দ করব এবং রামায়ণ গানও হবে, সব কিছু। এরই পাশাপাশি শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় মজদুর সংগঠন বিএমএস এর পক্ষ থেকেও টোটো চালকদের উদ্যোগে আজ 2 ঘন্টা বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন যাত্রীরা। আমরা আজকে একটা আয়োজন রেখেছি যে 2 ঘন্টা রামলালার জন্মদিন প্রতিষ্ঠার জন্য 2 ঘন্টা পরিষেবা দেব। তাতে আমরা মন থেকে খুব আনন্দিত এবং নিজে আমরা অযোধ্যায় না যেতে পেরে এখান থেকে যে রামলালার জন্য কিছু করতে
পারছি এবং মানুষজনের জন্য যে সাধারণ জন্য কিছু করতে পারছি, এটা আমাদের বিশাল আনন্দ। কারণ এত বছরের পর রামলালার আমরা একটা বিশাল গোটা বিশ্বময় আজকে রঙিন হয়ে আছে, সেই আনন্দে আমরা আপ্লুত। কোথায় যাবেন? এই বিদ্রোহী মোড়ে যাবো। এই যে টোটোতে উঠছেন, ভালো লাগছে? না, ভাড়া লাগছে না। কেন? এটা বিএমএস এর তরফ থেকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে আজকে সারাদিন? আজকে সারাদিন। সারাদিন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। বিএমএস এর সবাইকে জানাই খুব ভালো লাগছে। অপরদিকে এদিন রায়গঞ্জ হাসপাতাল মোড়ের বজরংবলী মন্দিরে পুজো দিতে ভিড় জমান অসংখ্য মানুষেরা। রাম মন্দিরের উদ্বোধনের দিনে সেজে উঠেছে রায়গঞ্জের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় মিলন সংঘের হনুমান মন্দিরকে সাজিয়ে তোলা হলো এদিন। আলো রোশনাইয়ে সেজে উঠেছে মিলন সংঘের হনুমান মন্দির। দেশ জুড়ে রাম আবেগের মাঝে রাম ভক্ত হনুমানের মন্দিরগুলিকেও সাজিয়ে তুলেছেন ভক্তরা, যে ছবি উঠে এসেছে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে। এরই পাশাপাশি একাধিক সংগঠনের উদ্যোগে এদিন গোটা রায়গঞ্জ জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হলো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভারতীয় মজদুর সংগঠনের পক্ষ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে 2 ঘন্টা বিনামূল্যে যাত্রীদের টোটো পরিষেবা দেওয়া হয়। সোমবার রায়গঞ্জ শহরের সংগঠনের অধীনে থাকা টোটো চালকেরা বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়ায় খুশি শহরবাসী। এদিন বহু যাত্রী বিনামূল্যে টোটোতে সাওয়ার হন। সংগঠন নেতৃত্ব এবং টোটো চালকদের বক্তব্য, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে তারা অযোধ্যা যেতে পারেননি, তবে রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে রায়গঞ্জে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে নজির গড়েছেন তারা। একটা আয়োজন রেখেছি যে 2 ঘন্টা রামলালার জন্মদিন প্রতিষ্ঠার জন্য 2 ঘন্টা পরিষেবা দেব। তাতে আমরা মন থেকে খুব আনন্দিত এবং নিজে আমরা অযোধ্যায় না যেতে পেরে এখান থেকে যে রামলালার জন্য কিছু করতে পারছি এবং মানুষজনের জন্য যে সাধারণ জন্য কিছু করতে পারছি, এটা আমাদের বিশাল আনন্দ। কারণ এত বছরের পর রামলালার আমরা একটা বিশাল গোটা বিশ্বময় আজকে রঙিন হয়ে আছে, সেই আনন্দে আমরা আপ্লুত। কোথায় যাবেন? এই বিদ্রোহী মোড়ে যাবো। এই যে টোটোতে উঠছেন, ভালো লাগছে? না, ভাড়া লাগছে না। কেন? এটা বিএমএস এর তরফ থেকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে আজকে সারাদিন? আজকে সারাদিন। সারাদিন কেমন লাগছে? ভালো লাগছে। সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই একই দিনে রাজ্যের সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিতে সংহতি যাত্রায় পা মেলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। একই ছবি লক্ষ্য করা গিয়েছে রায়গঞ্জেও। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে এদিন জেলায় জেলায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে সুভাষগঞ্জ ভিএনসি মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে বিধায়কের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেন বিধায়ক। অন্যদিকে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকেও সংহতি যাত্রার আয়োজন করা হয় রায়গঞ্জে। গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মিছিলে পা মেলান সংগঠনের সদস্যরা। পরবর্তীতে স্থানীয় মন্দির, মসজিদে ও গির্জাতে গিয়েও সম্প্রীতি রক্ষার বার্তা দেন সংগঠন নেতৃত্ব। সৌরভ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সংহতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আইনজীবীরা একত্রিত হয়েছি। আজকে আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা শ্রদ্ধা অর্পণ করব যথাযথ মর্যাদার সহিত। তারপর আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত আমাদের যে কালী মন্দির, সেখানে মায়ের কাছে পুজো দিব, দিয়ে আমরা আদালতের সন্নিকটে অবস্থিত যে মসজিদ, যেখানে আমাদের আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীরা আছেন নামাজ পড়তে যান, সেখানে আমরা গিয়ে মসজিদ ইমাম মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করব সৌজন্যমূলক, এবং তারপর আমরা ক্যারিটাসে গিয়ে ফাদারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করব। কি বার্তা দেবেন? আমাদের বার্তা এটাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের অনুপ্রেরণা এবং যার আদর্শে আমরা আজকে পথে নেমেছি, সেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির যিনি সভানেত্রী, জনদরদী নেত্রী আমাদের, তার অনুপ্রেরণা এবং আদর্শে আমরা আজ সংহতি বার্তা, সর্বধর্ম সমন্বয় সংহতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজ পথে নেমেছি।
অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। সোমবার বিকেলে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে আশা টকিজের সামনে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকেরা পা মেলান। মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের মিছিলে দলের জেলা মুখপাত্র সন্ধি বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। দাদা, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, যত মিছিল এগিয়ে চলেছে তত আমাদের কর্মী সংখ্যা বাড়ছে। এখানে তো ধর্মীয় আবেগে আসেনি, এরা সব লড়াই করবার জন্য প্রস্তুত। আমরা তৃণমূল কংগ্রেস দল করি, আমরা মা মাটি মানুষের হয়ে লড়াই করি, আমরা মানুষের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করতে চাই। আমরা ধর্ম বাড়িতে করি আর রাস্তায় আমরা মানুষের স্বার্থে লড়াই করি। তারই প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজকে লড়াই করে চলেছে অবিরাম। আজকে সেই লড়াইয়ের ফলশ্রুতিতে রায়গঞ্জের রাজপথে আমরাও লড়াই করছি। ধর্ম নয়, রাজনীতি করতে চাই, সেটাই আজকে মানুষকে আমরা বোঝাতে চাইছি। এবং সেই ধর্ম থেকে যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি সেই ধর্ম পালনে অক্ষম হয়েছে, তাই তিনি সনাতন ধর্মকে আজকে আঁকড়ে ধরেছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবার জন্য। এটাকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনেও ভারতবর্ষের সংহতি ঐক্য যাতে অটুট থাকে তার জন্য সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের মত, আপনাদের ধৈর্য, আপনাদের সহ্য বজায় রাখবেন। তার সাথে সাথে আপনাদের ধর্মনিরপেক্ষ যে চরিত্র যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে আমরা পালন করছি, সেটাকেও আগামী দিনে আমাদের অটুট রাখতে হবে এবং রাজনীতির মঞ্চে কোনোভাবেই ধর্মকে ঢুকতে দেওয়া যাবে না। ধর্মের জায়গায় ধর্ম থাকবে আর রাজনীতি হবে উন্নয়নের হাতিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সাংবাদিক বৈঠক করে জেলার ভোটার সংখ্যার পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বিষয়ক তথ্য তুলে ধরেন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা বেড়েছে 13,713 জন। ভোট গ্রহণ কেন্দ্র বেড়েছে 78টি। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা ভোটকে সামনে রেখে সোমবার প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। এদিন কর্ণজোড়ায় ভোটার তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারে বাড়ল ভোটারের সংখ্যা। ভোটার সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,17,544 জন। নতুন ভোটার হিসেবে সংযোজিত হয়েছে 37,225 জন। তবে ভোটার তালিকা থেকে বাদও গিয়েছে বেশ কিছু মৃত ভোটারের নাম। ফলে সেই হিসেব অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা বেড়েছে 13,713 জন। জেলার চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 107 জন। পুরুষ ভোটারের সংখ্যা 11,62,534 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 11,04,616 জন। ভোটার সংখ্যা বাড়ার পাশাপাশি জেলায় বেড়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও। বিগত নির্বাচনে জেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল মোট 2128টি। এবারে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়েছে আরো 78টি। ফলে সব মিলে এবারে লোকসভায় জেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2206টি। এবারে এক নজরে দেখে নেব জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো কততে। চোপড়া বিধানসভা কেন্দ্র। আগে এখানে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল 241টি। নতুন 4টি হওয়াতে এখন বেড়ে দাঁড়ালো 245টিতে। ইসলামপুর বিধানসভা কেন্দ্র। আগে ছিল 225টি। নতুন ভোট গ্রহণ কেন্দ্র বেড়েছে 13টি। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 238টিতে। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র। আগে ছিল 224টি ভোট গ্রহণ কেন্দ্র, এবারে বেড়েছে 9টি। মোট গ্রহণ কেন্দ্র দাঁড়ালো 233টি। চাকুরিয়া বিধানসভা কেন্দ্র। 228টি ছিল এই বিধানসভায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা, এবারে বেড়েছে 8টি। মোট সংখ্যা দাঁড়ালো 236-এ। করণদিঘি বিধানসভা কেন্দ্র। আগে এখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল 257টি, বাড়লো আরো 6টি, বেড়ে দাঁড়ালো 263টি।
হেমতাবাদ বিধানসভা কেন্দ্র। আগে ছিল 247টি ভোট গ্রহণ কেন্দ্র, এবারে হেমতাবাদে বেড়েছে সর্বাধিক 15টি। ভোট গ্রহণ কেন্দ্র বাড়ায় এবারে নতুন সংখ্যা দাঁড়ালো হেমতাবাদে 262টি। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। আগে ছিল 272টি ভোট গ্রহণ কেন্দ্র, এবার বেড়েছে 8টি। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 280টিতে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা আগে ছিল 206টি, এবারে বেড়েছে আরো 5টি। মোট দাঁড়ালো 211টি। ইটাহার বিধানসভা কেন্দ্র। এখানে আগে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল 228টি, এবারে বেড়েছে 10টি। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ইটাহারে দাঁড়ালো 238টিতে। এখানে আপনারা জানেন যে এখানে 9টা বিধানসভা আছে, ঠিক আছে, 9টা বিধানসভা সিট আছে। সেখানে আপনারা জানেন কি পার্লামেন্ট সিট একটা আছে এখানে। চোপড়াংশ আপনাদের দার্জিলিংয়ে চলে যাচ্ছে, और ইটাহারাংশ আপনাদের বালুরঘাট এসে চলে যাচ্ছে। এখানে এই রেশনালাইজেশন হওয়ার পরে কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিই। যেরকম আপনাদের পোলিং স্টেশন আপনাদের আগে এই সামারি ডিভিশন হওয়ার আগে 2128 ছিল, 2128। তো এই যেহেতু প্রত্যেকবার সামারি ডিভিশনে আমরা ক্যালকুলেশন করে দেখি কি স্পেশালি ইলেকশন ইয়ার কি পোলিং স্টেশন টোটালটা কথাবার্তা বলে পলিটিক্যাল পার্টির সাথে একটু আলোচনা হয়, আমাদের গ্রাউন্ড লেভেল অ্যাসেসমেন্ট হয়। তো সেখানে দেখতে পেলাম আমরা 78 এখানে নতুন পোলিং স্টেশন এখানে এবার বেড়েছে। তো টোটাল মিলিয়ে আপনাদের এখানে 2128 আগে ছিল, 78 বাড়ি এখানে আমাদের 2206। এই বছর जो পার্লামেন্ট ইলেকশন হবে 2024-এ, তো 2206 78 পোলিং স্টেশন এখানে বেড়ে গেল। ওইটা নাম্বার আছে ইসি ওয়াইজ, যেরকম চোপড়াতে 4, ইসলামপুরে 13, গোলপুকুরে 9টা, চাকুলিয়া 8, করণদিঘি 6, আহমেদাবাদ 15, কালিয়াগঞ্জ 8, রায়গঞ্জ, ওর ইটার মিলিয়ে এটা হলো। দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর লোকসভা ভোটকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি এখন জাতীয় নির্বাচন কমিশনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বেজে গেল 2024-এর লোকসভা ভোটের দামামা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। লোকসভা ভোটকে সামনে রেখে দ্বিতীয়বারের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারে উত্তর পূর্ব ভারত থেকে এই কর্মসূচি নিয়েছেন রাহুল। সম্প্রতি বিজেপি শাসিত আসাম রাজ্যে এই কর্মসূচির উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গাড়ির কাঁচ ভাঙারও অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মোমবাতি নিয়ে রায়গঞ্জে মিছিল করল কংগ্রেস। এদিন রায়গঞ্জে অবস্থিত কংগ্রেসের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিদ্রোহী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সবাই জানে, ভারতবাসী জানে যে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস মণিপুর টু বোম্বাই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে গত 14 তারিখ থেকে। এবং আমরা তো মর্মাহত যে আসাম রাজ্য বিজেপি শাসিত রাজ্য, ওই রাজ্য দিয়ে আমাদের রাহুল গান্ধী মিছিল নিয়ে আসে। গত 2 দিন ধরে রাহুল গান্ধীর মিটিংয়ে ক্রমাগত আক্রমণ গোলমাল করার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন বিজেপি আরএসএস। আজকে মন্দিরে ঢুক থেকে বাধা, বিভিন্ন কারণে আজকে বিজেপি এবং আরএসএস রাহুল গান্ধীর পদযাত্রার উপর হামলা করার চক্রান্ত করছে। রাহুল গান্ধীর এই পদযাত্রা দেখে, ন্যায়যাত্রা দেখে বিজেপি আরএসএস দিশেহারা হয়েছে ভারতবর্ষ। সেই জন্য আজকে জঘন্যতম কাজ, গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত। রাম যেন ওদের সম্পত্তি, রাম সারা ভারতবর্ষের দেবতা, রামকে নিয়ে যেভাবে আরএসএস বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, লোকসভা নির্বাচনকে অসমাপ্ত মন্দির উদ্বোধন, আজকে সন্ত পরিবাররা যারা সাধু সন্ন্যাসী সবাই ক্ষিপ্ত, তারই বিরুদ্ধে আজকে মানুষ সোচ্চার হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার আসরে নামলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে জয়পুর ফুড ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিচ্ছে জেলা প্রশাসন। সোমবার সাংবাদিক বৈঠক করে জয়পুর ফুড ক্যাম্প সম্পর্কিত তথ্য তুলে ধরেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। ইতিমধ্যে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রায়গঞ্জ, হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকে। জেলার প্রতিটি ব্লকে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা
জেলা শাসক। চলতি মাসে এই বিশেষ ক্যাম্প করে করণদিঘি ব্লক এবং ডালখোলা পৌরসভা এলাকায়। পরবর্তীতে গোয়ালপুকুরের 2টি ব্লক ইসলামপুর এবং চোপড়া ব্লকেও এই বিশেষ ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রায় 10,000 বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক। আমরা একটু ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের বেসিক্যালি আপনারা জানেন কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে যারা নানা রকম ওদের অ্যাডগুলো দরকার হয়, যেরকম আমাদের হুইল চেয়ার থেকে শুরু করে ট্রাইসাইকেল আছে, হিয়ারিং এড থেকে শুরু করে নানা রকম ডিসেবিলিটি হতে পারে। তো ওদেরকে টার্গেট করে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদের আছে আমাদের লোক, তাদের ক্ষেত্রে আমরা এই জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে আমরা পুরো জেলা জুড়ে ক্যাম্পটা শুরু করেছি। সেখানে ক্যাম্পটা আমরা 5টা ভেন্যু এই উত্তর দিনাজপুর জেলাতে আমরা আইডেন্টিফাই করেছি। যেহেতু আপনারা জানেন কি জেলার জিওগ্রাফিক্যাল এরিয়া এরকম আছে কি ডিস্টেন্স অনেক এক ব্লক থেকে অন্য ব্লকের ডিস্টেন্স অনেক বেশি, এই জন্য আমরা ডিসেন্ট্রালাইজ ওয়েতে এই ক্যাম্পগুলো প্ল্যান করা হয়েছে। ওখানকার যারা বিশেষ চাহিদা সম্পন্ন লোক আছে, আর্টিফিশিয়াল লেগ, আর্টিফিশিয়াল হ্যান্ড, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকিং স্টিক, ওয়াকার, ব্লাইন্ড স্টিক আছে, ট্রাইসাইকেল আছে, হিয়ারিং এড আছে, এইগুলো যে বেনিফিট আছে এগুলো আমরা ওদেরকে তুলে দেবো। তারপর এই মিলিয়ে ইনিশিয়ালি তো আমরা যখন একটু ছোটো সার্ভে করেছিলাম তখন 6,500 থেকে 7,000 লোকজন রেজিস্ট্রেশন ছিল। আবি ওরা বেড়ে যাচ্ছে, লোকজন আসছে, বেশি আসছে, অনেকবার আশেপাশের জেলা থেকেও চলে আসছে। তো আমরা কিন্তু আমাদের লোক সবই আমরা সभी দিয়ে দিচ্ছি এই ক্যাম্পটা। और अभी ये जो इनिशियल जस्ट शुरू হলো এই 5 দিনের ক্যাম্প, সেখানে মোটামুটি 1500 লোকজন অলরেডি বেনিফিটেড হয়ে গেছে, মানে পেয়ে গেছে ওরা। সেখানে ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার এগুলো পাচ্ছে। খুবই একটু ভালো মতলব ফিডব্যাক আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি। আমি মিডিয়াদেরকে আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো, আবার এরকম কোনো আমাদের লোক আছে যাদের আমরা হেল্প করতে পারি, যাদের পাশে। সোমবার অনুষ্ঠিত হলো মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30টি ইভেন্টে প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল দাস। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।